তো ঠিক আছে। আচ্ছা, আমাদের একটু নেটে একটু সমস্যা দেখা দিয়েছিল। মারাত্মক ইন্টারনেটে সমস্যা করতেছিল। আচ্ছা, যাই হোক, আমরা সবাই আপনারা একটু জয়েন করে ফেলেন। একটু নেটে একটু ডিস্টার্ব দেখা দিয়েছিল, আবার আমাদের চলে আসছে, সমস্যা নেই। আমরা যেটা আলোচনা করতেছিলাম যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা সাহিত্যের যুগ বিভাগ কয়টি, বাংলা সাহিত্যের যুগ বিভাগ কয়টি, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলা সাহিত্যের যুগ বিভাগ হলো তিনটি, আমরা সবাই জানি। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তার ভিতরে পরীক্ষা একটা আপনাদের ভিতরে প্রশ্ন থাকে, আসলে প্রাচীন যুগ কত থেকে কত। বিভিন্ন ভাষাবিদদের মতে, যেমন বিভিন্ন সাহিত্যিকদের মতে, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হলো 650 থেকে 1200। এরপরে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 950 থেকে 1200। এই যে কথাগুলো বলা হলো, এবং সুকুমার সেনের মতে 950 থেকে 1300। এই ভিতরে একটা কনফিউশন সৃষ্টি হয়ে গেছে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত থেকে কত, উত্তরটা হবে 650 থেকে 1200, অর্থাৎ 7ম শতাব্দীতে কিন্তু এই প্রাচীন যুগ। তাহলে এই প্রাচীন যুগ মনে রাখবেন, 650 থেকে 1200 এর ভিতরে মূলত বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বা বাংলা সাহিত্যের যে প্রথম কাব্য চর্যাপদ রচিত হয়েছিল এর ভিতরে। এরপর চলে আসে মধ্যযুগ। এই মধ্যযুগটা শুরু হয়েছে মূলত 1201 থেকে 1800। অপশনে কিন্তু 1200 থাকবে, কিন্তু 1200তে টিক দেওয়া যাবে না, 1201 থেকে 1800 এটা হলো মধ্যযুগ। আর আধুনিক যুগটা 1801 থেকে বর্তমান, এই 1800-এর সাথে একটা এক দিবেন, আর বর্তমান, এটাকে বলা হয় আধুনিক যুগ। এখন আপনাদের যে অংশটা সমস্যা লাগে সেটা হলো এই চৈতন্য যুগটা নিয়ে অনেকের সমস্যা। তাহলে চৈতন্য যুগটা কি, 1501 থেকে 1600, এই হলো বাংলা সাহিত্যের চৈতন্য যুগ। অধিকাংশ সাহিত্যিকদের মতে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ হলো 1501 থেকে 1600, এটাই মনে রাখবেন। কিছু কিছু চাকরি পরীক্ষায় এই 1501 থেকে 1600 এটা অপশনে থাকে না, সেক্ষেত্রে আপনি 1501 থেকে 1700 এখানে টিক দিয়ে আসবেন। কারণ 1501 থেকে 1700 এই তথ্যটা দেয়া আছে গোপাল হালদারের মতে। গোপাল হালদার যে একজন ভাষাবিদ আছেন, এই সাহিত্যিকের মতে যে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ তিনি বলেছেন যে 1501 থেকে 1700। এই জন্য 4টা অপশনের ভিতরে যদি 1501 থেকে 1600 না থাকে, আপনি 1501 থেকে 1700 টিক দিবেন। অপশনে যদি 1501 থেকে 1600 এবং 1501 থেকে 1700 থাকে, সেক্ষেত্রে আপনি 1501 থেকে 1600 টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? এরপরে আরেকটা তথ্য আসে, প্রাক চৈতন্য যুগ অথবা চৈতন্য পূর্ববর্তী যুগ, অর্থাৎ শ্রী চৈতন্য যে জন্মগ্রহণ করছেন তার আগের একটা যুগ। তাহলে এটাকে বলা হয় প্রাক চৈতন্য যুগ অথবা চৈতন্য পূর্ববর্তী যুগ। সেটা কোনটা? সেটা হল এই যে মধ্যযুগটা শুরু হয়েছিল সেই 1201 থেকে 1500, এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রাক চৈতন্য যুগ অথবা চৈতন্য পূর্ববর্তী যুগ। এরপরে আরেকটা আসে চৈতন্য পরবর্তী যুগ, এর আরেক নাম হলো চৈতন্য পরবর্তী যুগ। তাহলে চৈতন্য পরবর্তী যুগ অথবা চৈতন্য পরবর্তী যুগ। তাহলে এই যে চৈতন্য পরবর্তী যুগটা হলো 1601 থেকে 1800। এই যে 1600 থেকে চৈতন্য যুগটা শেষ হলো, এই জন্য এখানে বলা চৈতন্য পরবর্তী যুগটা এখান থেকে ধরা হলো 1601 থেকে 1800। তাহলে সবসময় এটা মনে রাখবেন, পরীক্ষা এখান থেকে আসতে পারে। এই যে চৈতন্য যুগটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে।
এই তিনটা তথ্য থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, ওগুলো কিন্তু সহজ। এখন মনে প্রশ্ন হলো বাংলা সাহিত্যের আধুনিক যুগ, যে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ আছে, যে প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নিদর্শন কি? আমরা সবাই জানি সেটা হলো চর্যাপদ। যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদ থেকে বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। যে চর্যাপদ থেকে একটা প্রশ্ন আপনার বিসিএস পরীক্ষায় থাকবেই, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদেরও এখান থেকে একটা নম্বর থাকতে পারে। ইদানিং যে অনেক নন ক্যাডার নিয়োগ পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রশ্ন কিন্তু এসেই থাকে। সুতরাং আপনারা এই প্রাচীন যুগ যে চর্যাপদটা সম্পর্কে একটু বিস্তারিত পড়বেন, আমি আপনাদেরকে বিস্তারিতই একটু পড়াবো। আচ্ছা, এরপরে গেল হলো চর্যাপদ। আমরা কি পড়ব? চর্যাপদ। চর্যাপদ তাহলে প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নিদর্শন কি? এই চর্যাপদ। চর্যাপদ ছাড়া আর কোনো সাহিত্য তৈরি হয়নি কিন্তু এই প্রাচীন যুগে 650 থেকে 1200। এর ভিতরে ধরা হয় 900 থেকে এই যে ডাক ও খনার বচন রচিত হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু আবার মধ্যযুগে বিকাশ লাভ করেছিল। এখন পরীক্ষা একটা প্রশ্ন আসে, প্রাচীন যুগের সাহিত্যের মূল বৈশিষ্ট্যটা কি ছিল? এই প্রাচীন যুগের সাহিত্যের মূল বৈশিষ্ট্যটা কি ছিল? আবার পরীক্ষা আসে মধ্যযুগের সাহিত্যের কি বৈশিষ্ট্যটা ছিল, এবং পরীক্ষা আসে আধুনিক যুগের সাহিত্যের মূল বৈশিষ্ট্যটা কি ছিল। প্রাচীন যুগের সাহিত্যের মূল বৈশিষ্ট্যটা ছিল গোষ্ঠী প্রধান, অর্থাৎ গোষ্ঠীবদ্ধভাবে মানুষ যে বসবাস করত, এই জন্য ব্যক্তি ও গোষ্ঠী জীবনটা ছিল মূলত প্রধান। তাহলে প্রাচীন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি? তাহলে প্রাচীন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি ছিল, এরকম পরীক্ষা আপনারা প্রশ্ন করবে। তাহলে প্রাচীন যুগের সাহিত্যের মূলত বৈশিষ্ট্য ছিল ব্যক্তি এবং গোষ্ঠী জীবন। এগুলো আপনারা পিডিএফে পেয়ে যাবেন, কান দিয়ে শোনেন শুধু। এরপরে পরীক্ষায় প্রশ্ন আসে যে মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্যটা কি ছিল। তাহলে মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য ছিল বিভিন্ন দেবদেবীর গুণগান বর্ণনা। অর্থাৎ আমরা দেখেছি যে মধ্যযুগের যে সাহিত্যগুলো ছিল, যেমন আমরা মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল এবং যে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, এ প্রত্যেকটা সাহিত্যই ছিল বিভিন্ন দেবদেবীর গুণগান নিয়ে বর্ণনা। সুতরাং মধ্যযুগের সাহিত্যেরটা মূল বৈশিষ্ট্যই ছিল কি? বিভিন্ন দেবদেবীর গুণগান বর্ণনা। পরীক্ষায় প্রশ্ন আসে আর একটা, যে আধুনিক যুগের সাহিত্যের মূল বৈশিষ্ট্যটা কি ছিল? তাহলে আধুনিক যুগের সাহিত্যের মূল বৈশিষ্ট্য ছিল স্বদেশ প্রেম এবং মানবতাবোধ। এই স্বদেশ প্রেম এবং মানবতাবোধটাই হলো মূলত আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য। এই তিনটা পার্ট আমরা শিখে নিলাম। এরপরে আমরা দেখব এই চর্যাপদ আসলে জিনিসটা কি, এর আবিষ্কারটা কি। পরীক্ষায় প্রশ্ন আসে চর্যাপদ মূলত কারা রচনা করেন? এই চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াগণ, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু বা পণ্ডিতগণ এগুলো রচনা করেন। সাধারণত রোহিঙ্গা টাইপের যারা আছে দেখবেন, রোহিঙ্গারা না, আবার বৌদ্ধরা আছে দেখবেন যে ওরা ধুতি পরে থাকে। এইরকম যারা বৌদ্ধদের ভিতরে যারা ধর্মকর্ম একটু বেশি করত, যারা বৌদ্ধ ভিক্ষু বলা হয় যাদের, তারাই মূলত এই চর্যাপদ রচনা করেছে। এখন এই চর্যাপদ যে রচনা করেছিল, এটা কিন্তু বাংলা ভাষায় রচনা করেছিল। আমরা একটু আবিষ্কারটা দেখে আসি, তারপর এর ভাষাটা সম্পর্কে জানব। এই চর্যাপদ এর অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। প্রথম তিনি এই বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম কে প্রকাশ করেন বা প্রথম কে বলেছিলেন? উত্তরটা হবে ডক্টর রাজেন্দ্রলাল মিত্র। অপশনে কিন্তু ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীও থাকবে, ভুলেও টিক দেওয়া যাবে না। তাহলে চর্যাপদের প্রথম অস্তিত্বের কথা কে বলেছিলেন? ডক্টর রাজেন্দ্রলাল মিত্র। কত সালে? 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। এরপরে এই ভারতীয় উপমহাদেশ তখন ইংরেজেরা শাসন করে। তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বাংলা ডিপার্টমেন্টের যে প্রধান ছিলেন মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, তাকে ব্রিটিশ সরকার দায়িত্ব দিল যে এই যে বাংলা, বিহার, উড়িষ্যা এই অঞ্চলের পুঁথিগুলো পাঠোদ্ধার করার জন্য।
এজন্য এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপাল ভ্রমণ করেন, তিব্বত নেপাল অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। এরপরে তিনি কিন্তু মূল ধরে রেখেছিলেন ওই ডক্টর রাজেন্দ্রলাল মিত্রর কথা, কারণ এই ডক্টর রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে কিন্তু বলেছিলেন তিনি কিন্তু এগুলো উদ্ধার করতে পারতেন, বাট এই লোকটা কিন্তু মারা গিয়েছিলেন, তাই এই পাঠ উদ্ধার করা বন্ধ থাকে। এরপরে এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপাল এবং তরাইভূমি তিব্বত থেকে এইগুলা কি করা শুরু করলেন, তিনি উদ্ধার করা শুরু করেন। তিনি মোট 3বার নেপাল ভ্রমণ করেছিলেন এই চর্যাপদের পুঁথি আবিষ্কার করার জন্য। অবশেষে তিনি 1907 সালে এই নেপালের রাজগ্রন্থশালা, যেটাকে আমরা রয়্যাল লাইব্রেরি হিসেবে চিনি, এখান থেকে 1907 সালে এই চর্যাপদের সাথে আরও 3টি পুঁথি, অর্থাৎ তিনি মোট 4টি পুঁথি উদ্ধার করেন। পরীক্ষা কিন্তু আসতে পারে যে মোট কতগুলো পুঁথি তিনি উদ্ধার করেছিলেন, তাহলে তিনি মোট 4টি পুঁথি কিন্তু উদ্ধার করেছিলেন। নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী মোট 4টি পুঁথি উদ্ধার করেছিলেন। এর ভিতরে 1 নম্বরে ছিল চর্যাচর্য বিনিশ্চয়। 1 নম্বরে কি ছিল? চর্যাচর্য বিনিশ্চয়। এই চর্যাচর্য বিনিশ্চয় মূলত এর ভাষাটা ছিল বাংলা ভাষায় লেখা, অর্থাৎ প্রাচীন কথ্য বাংলা ভাষায় লেখা ছিল এই চর্যাচর্য বিনিশ্চয়, যেটাকে আমরা চর্যাপদ হিসেবেই জানি। এরপরে হলো সরহপাদের দোহা এবং কৃষ্ণপাদের দোহা, আর একটা হলো ডাকার নব। তাহলে এই 4টি পুঁথি তিনি কিন্তু আবিষ্কার করেন। 4টি পুঁথি কি কি? একটা বলে চর্যাচর্য বিনিশ্চয়। এরপরে এই চর্যাচর্য বিনিশ্চয় রচনা করেন মোট 24 জন পদকর্তা, অর্থাৎ পরিচিত 24 জন রাইটার মিলে এই চর্যাচর্য বিনিশ্চয় রচনা করেন। এর ভাষাটা ছিল কি? বাংলা ভাষা, প্রাচীন বাংলা ভাষা। এরপরে ছিল কি? সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, একটা হলো ডাকার নব। এই 4টি পুঁথি মোট উদ্ধার করেন নেপাল থেকে। অনেক বইয়ে এই তথ্যটা ভুল আছে, অনেক বইয়ে দেয়া আছে, গাইড বইয়ে, যে নেপাল থেকে হরপ্রসাদ শাস্ত্রী মোট 3টি পুঁথি উদ্ধার করেন। আসলে না, তিনি নেপাল থেকে মোট 4টি পুঁথি উদ্ধার করেন। 4টি পুঁথির নাম বলে দিলাম। চর্যাচর্য বিনিশ্চয়, আমার বইয়ে আছে, সুন্দর মতো লেখা আছে চর্যাচর্য বিনিশ্চয়। এরপর আছে কি? কৃষ্ণপাদের দোহা, সরপাদের দোহা, এর আরেকটা হলো ডাকার নব। ক্লিয়ার? তাহলে এই যে কৃষ্ণপাদের দোহা, সরহপাদের দোহা এবং ডাকার নব, এই 3টে কিন্তু অপভ্রংশ ভাষায় লেখা। এই 3টে কি? অপভ্রংশ ভাষায় লেখা। আর চর্যাপদ কি? প্রাচীন বাংলা ভাষায় লেখা। এরপর তিনি কি করলেন? এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদের পুঁথিগুলো আবিষ্কার করলেন। এরপর তিনি নিজেই সম্পাদনা করলেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদ কে সম্পাদনা করেন? এই চর্যাপদ সম্পাদনা করেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কিন্তু তালপাত প্রথম কিন্তু তিনি যে পাঠ উদ্ধার করেছিলেন নেপাল থেকে, এই যে রয়্যাল লাইব্রেরি থেকে, সেখানে পুঁথিগুলো ছিল কিন্তু তালপাতার পুঁথি। এই তালপাতার পুঁথিটা ছিল কিন্তু এই তালপাতার পুঁথিগুলা তিনি কি করলেন? ওখান থেকে কিন্তু তিনি ওই ফটোকপি করে নিয়ে আসছেন। ফটোকপি বলতে হাতে লিখা কপি করে কিন্তু নিয়ে আসছিলেন। কিন্তু এরপরে তিনি এই তালপাতার পুঁথিগুলো তিনি 1915 সালে এশিয়াটিক সোসাইটি থেকে প্রথম প্রকাশ করেন। এই এশিয়াটিক সোসাইটি থেকে তিনি যেরকম পেয়েছিলেন ওই রকমই তিনি কি করছেন? এই পুঁথিগুলো, যে 4টা পুঁথি সহ তিনি প্রকাশ করেছিলেন 1915 সালে এশিয়াটিক সোসাইটি থেকে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তালপাতার পুঁথিগুলো প্রথম কত সালে প্রকাশ করেন, উত্তর হবে কিন্তু 1915 সালে। কোথা থেকে? এশিয়াটিক সোসাইটি থেকে। এশিয়াটিক সোসাইটি, এই এশিয়াটিক সোসাইটি থেকে তিনি তালপাতার পুঁথিগুলো প্রকাশ করেন। এরপরে এই যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চর্যাপদ প্রথম প্রকাশ পায় কত সালে, তাহলে কিন্তু হবে 1916 সালে। কারণ এর ভিতর থেকে যে চর্যাপদ নিজে সম্পাদনা করলো, সম্পাদনা করার সুন্দরভাবে নাম দিল চর্যাপদ। এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী যে চর্যাপদ নাম দিয়ে এটা প্রকাশ করলো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে এটি প্রকাশ করে। কত সালে? 1916 সালে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চর্যাপদ কত সালে প্রকাশ পায়, তখন কিন্তু হবে 1916 সালে। কোথা থেকে প্রকাশ পায়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কি নামে প্রকাশ পায়? 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে এটি প্রকাশ পায়। যাই হোক, আর যদি বলে যে তালপাতার পুঁথিগুলো, চর্যাপদের তালপাতার পুঁথিগুলো প্রকাশ পায় কত সালে, উত্তরটা হবে 1915 সালে। কোথা থেকে প্রকাশ পায়? এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ পায়। এই তথ্যগুলো কিন্তু আমার বইয়ে সুন্দর মতো সাজিয়ে দেয়া আছে।
এমনভাবে সাজিয়ে দিয়েছি যাতে আপনাদের আর ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। এরপরে আমরা এই চর্যাপদের ভাষা নিয়ে একটা যে সমস্যা, আমরা চর্যাপদের আবিষ্কারটা জানলাম। এখন আমরা জানবো এই চর্যাপদ কারা রচনা করেন তাও জানলাম, বৌদ্ধ সহজিয়াগণ। আসলে চর্যাপদ মূলত কি, এটা একটা কনফিউশন প্রশ্ন। চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতা। খেয়াল করেন, চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতা। আমার বইয়ে কিন্তু এভাবেই দেয়া, বাজারে বইগুলোতে কি করেছে তা সেখানে অধিকাংশ দেয়া আছে যে চর্যাপদ মূলত এক প্রকার গান লিখছে, আবার কোথাও লিখছে চর্যাপদ মূলত এক প্রকার কবিতা, যার জন্য প্রশ্নকর্তারাও কিন্তু এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। অনেকবার চাকরি পরীক্ষা আসছে যে চর্যাপদ মূলত কি, একটা কনফিউশন প্রশ্ন ছিল যে চর্যাপদ মূলত কি। প্রশ্নটা ছিল কি, চর্যাপদ মূলত কি, এরকম একটা প্রশ্ন ছিল। অপশনে দেয়া ছিল গান, খ নম্বরে দেয়া ছিল কবিতা। চর্যাপদ মূলত গান কবিতা, গ নম্বরে দেয়া ছিল পদাবলী। আচ্ছা, এবার ঘ নাম্বার দেয়া ছিল পাঁচালী। তাহলে দেখেন চর্যাপদ মূলত কি, আপনি গানে টিক দিবেন না কবিতা টিক দিবেন। এখন আপনি বাজারের বইগুলো পড়লেন, সেখানে আপনি গানও পড়ে গেলেন কবিতাও পড়ে গেলেন, টিক দেবেন কোথায়, এটা মনে প্রশ্ন থাকলো। তাহলে এখানে দেখেন আমি কিন্তু বইয়ে লিখে দিলাম যে চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতা। তাহলে আপনি আগে প্রাধান্য দিবেন কাকে, গান, এরপরে কি কবিতা। তাহলে আপনি টিক দিবেন কোনটায়, অবশ্যই গানে টিক দিয়ে চলে আসবেন, কবিতায় টিক দেওয়া যাবে না, কিন্তু আপনি অবশ্যই তখন গানে টিক দিয়ে চলে আসবেন। এরপর যদি দেখেন, এরপর যদি আরেকভাবে প্রশ্ন করা হতে পারে যে চর্যাপদ মূলত কি, চর্যাপদ মূলত কি, এখানে দেয়া আছে ক নম্বরে ছন্দ, খ নম্বরে কবিতা, গ নম্বরে পদাবলী এবং ঘ নম্বর দেয়া আছে পাঁচালী। এক্ষেত্রে আপনি উত্তর করে আসবেন আমরা জানি চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতা, অতএব আপনি টিক দিয়ে নিয়ে আসবেন কবিতায়। যেহেতু অপশনে গান নাই, সুতরাং কি আপনি কবিতায় টিক দিয়ে চলে আসবেন। এই প্রশ্নটা আরও একভাবে ঘুরিয়ে আসছে, দেখেন এই প্রশ্নটা অনেকভাবে কিন্তু ঘুরায় যে চর্যাপদ মূলত কি, অপশনে কি আছে, গান আছে, এবং শেষে যেটা লেখা আছে ক প্লাস খ। তাহলে দেখেন চর্যাপদ মূলত কি, যখন প্রশ্ন আপনি বিশেষ পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। চর্যাপদ মূলত কি, অপশনে দেয়া আছে গান, অপশনে খ নম্বর দেয়া আছে কবিতা, এরপর দেয়া আছে পদাবলী, আর শেষে দেয়া আছে ক প্লাস খ। আপনি কিন্তু জানেন চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতা, সুতরাং আপনি ক প্লাস খয়ে টিক দিয়ে ফেলবেন। সবাইকে বুঝতে পেরেছেন এটা? সবাই বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, এই সবাই শেয়ার করছেন তো? প্রথমবার সবাই কিন্তু শেয়ার দিছিলেন, দ্বিতীয়বার মনে হয় শেয়ার করতে ভুলে গেছেন। আবার একটু টাইম দিলাম, নাইলে পড়ামু না। যদি শেয়ার না করেন এলে কিন্তু আমি পড়ামু না। এত সুন্দর করে ক্লাস নিতেছি, যদি শেয়ার না করেন ক্লাস নেবো না, কিন্তু বন্ধ করে দেবো কিন্তু এখন ক্লাস। আমি বলছি ক্লাসটা নিব, ভালো করে ক্লাসটা পড়াই দিব, কিন্তু এর মূল উদ্দেশ্য হলো আপনাদের কি করতে হবে, শেয়ার দিতে হবে। শেয়ার দিচ্ছেন তো সবাই? আচ্ছা, শেয়ার দিলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, জি স্যার শেয়ার করছেন, ওকে থ্যাংক ইউ। বিভিন্ন গ্রুপে আপনাদের প্রোফাইলে আপনারা শেয়ার করবেন। আচ্ছা, এবারে আপনাদের যে একটা সমস্যা থাকে যে চর্যাপদের ভাষা, এবারে আমরা শিখব চর্যাপদের ভাষা, যেটা বাজারের অধিকাংশ বইয়ে এই তথ্যটা ভুল দেওয়া থাকে। এই তথ্যটা বাজারে আপনারা টাকা দিয়ে অনেক বই কেনেন, মনে করেন অনেক বইয়ে লেখা থাকে 100% কমন। কোনো বই থেকেই এযাবৎকালে কোনো বিসিএস পরীক্ষায় 100% কমন পড়ে না, ডাহা মিথ্যা কথা। বাজারে কোনো বই থেকেই 100% কমন পড়ে না, কারণ বিসিএস পরীক্ষার প্রশ্ন যারা করেন তারা বাজারের কোনো নির্দিষ্ট বই দেখে প্রশ্ন করে না, তারা প্রশ্ন করে পাঠ্যপুস্তক থেকে এবং বাংলা একাডেমির বিভিন্ন বই থেকে। সুতরাং আমার বই যতই বলি, আমার বই থেকেও বললাম 100% কমন পড়বে না। আমার বই থেকে কমন পড়বে 30 থেকে 32টা প্রশ্ন কমন পড়তে পারে বিসিএস পরীক্ষায় 35-এর ভিতরে। অর্থাৎ আমার বই থেকে কমন পড়ার সম্ভাবনা 98 থেকে 99%
কখনো বলবো না 100% কমন পড়বে। তাহলে এবারে দেখেন চর্যাপদের ভাষা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদের ভাষা নিয়ে প্রথম কে আলোচনা করেন? চর্যাপদের ভাষা নিয়ে প্রথম কে আলোচনা করেন? কেউ পারেন? পরীক্ষা আসতে পারে চর্যাপদের ভাষা নিয়ে প্রথম কে আলোচনা করেন? কে পারেন? কে পারেন চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন কে? এই প্রশ্নটাই বিশেষ পরীক্ষা আসলো। আর মনে রাখবেন বিশেষ পরীক্ষায় বাংলা প্রশ্ন রিপিট করে কম, বিগত বছর প্রশ্নাবলীতে রিপিট করে একটা প্রশ্ন করতে পারে, বিশেষ পরীক্ষায় রিপিট করে কিন্তু খুবই কম বাংলা। এজন্য বলেন চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন কে? কে পারেন? সুনীত কুমার, এই প্রিয়াঙ্কা মন্ডল কয় সুনীত কুমার, এটা কোনো কথা? এ কই পাইছে এগুলা? এগুলো কই পাই এগুলা? সুনীত কুমার, এই তথ্যগুলা কই পাইছো তোমরা? আমি বুঝি না কিছু। সবাই কয় সুনীত কুমার, এই সীমা, এই সুনীত কুমার কই পাইছো তোমরা? চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন কে? একজনে পারছেন উত্তরটা, বিজয় চন্দ্র মজুমদার। চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন বিজয় চন্দ্র মজুমদার। আপনারা যে কি পড়াশোনা করেন আমার জানা হয়ে গেছে, ভুল বই পড়তে পড়তে মাথাটা নষ্ট হয়ে গেছে আপনাদের। চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন কে? বিজয় চন্দ্র মজুমদার প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করছে। সবাই বলতেছে সুনীতি কুমার। হ্যাঁ, এই তো বিজয় চন্দ্র মজুমদার। আপনাদের এইরকম যদি পড়াশোনা করেন ঝাড়ুদার পোস্ট চাকরি হবে না, মনে থাকে যেন। তা চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন বিজয় চন্দ্র মজুমদার। এই বিজয় চন্দ্র মজুমদারই প্রথম বলেছিলেন এই চর্যাপদের ভাষা হলো মূলত হিন্দি। তাহলে বিজয় চন্দ্র মজুমদার প্রথম কি বলেছিলেন? এই ভাষাটা ছিল কি? হিন্দি। মানে বিজয় চন্দ্র মজুমদার প্রথম বলেন যে চর্যাপদ হিন্দি ভাষায় লেখা, এই কথাটা বলেন। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের ভাষা হিন্দি বলে দাবি করেছেন কে? এই ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। কিন্তু ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেন তারা বলেছেন না, এই চর্যাপদের ভাষা হিন্দি না। তার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদের ভাষা হিন্দি নয়, এ কথা কে বলেছেন? ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেন। তারা দেখিয়েছেন যে না, এই চর্যাপদের ভাষা হিন্দি না। তারা দাবি করেছেন যে না, এই চর্যাপদের ভাষা হলো বাংলা ভাষা এবং প্রাচীন বাংলা ভাষা। এরপরে চর্যাপদের ভাষাকে বঙ্গ কামরূপী বলেছেন কে? তাহলে পরীক্ষা আসতে পারে চর্যাপদের ভাষাকে বঙ্গ কামরূপী বলেছেন কে? এটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষাটা কি ছিল? বঙ্গ কামরূপী। মনে থাকে যেন বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী বানানটা কিন্তু অবশ্যই রস্বইকার দিয়ে হবে, কারণ এটা একটা ভাষার নাম। দেখেন চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। এরপরে চর্যাপদের ভাষাকে প্রত্ন, বাংলা, উড়িয়া, আসামি, মৈথিলি বলেছেন কে? ডক্টর সুকুমার সেন। ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের ভাষা হলো প্রত্ন, বাংলা, উড়িয়া, আসামি, মৈথিলি। এটা হলো ডক্টর সুকুমার সেন। আর এরপরে চর্যাপদের ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষাটা কি? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা অথবা সান্ধ্য ভাষা অথবা আলো আধারী ভাষা। অর্থাৎ খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায়। পরীক্ষায় যদি আপনাদের দিয়ে দেয় যে চর্যাপদের ভাষাটা কি, খেয়াল করেন, মনে থাকে যেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী, ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের ভাষা হলো প্রত্ন, বাংলা, উড়িয়া, আসামি, মৈথিলি। এগুলো সব পিডিএফে দেয়া আছে, আমার বইয়ে সব তথ্য দেয়া আছে। এরপর বিজয় চন্দ্র মজুমদারের মতে চর্যাপদের ভাষা হলো হিন্দি। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষাটা কি? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা অবলিক সান্ধ্য ভাষা অবলিক আলো আধারী ভাষা। অর্থাৎ খানিক বোঝা যায়, খানিক বোঝা যায়। আর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষাটা হলো বাংলা ভাষা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদের ভাষা যে বাংলা, এ কথা প্রথম কে প্রমাণ করেন? তা চর্যাপদের ভাষা যে বাংলা, এ কথা প্রথম প্রমাণ করেন কে? ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়।
তা চর্যাপদের আবার পরীক্ষা আসতে পারে, চর্যাপদ বাংলায় রূপান্তরণ করেন কে? চর্যাপদকে বাংলায় রূপান্তরণ করেন কে? তাও কিন্তু হবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওডিবিএল গ্রন্থে, ওডিবিএল 1926 সালে এই চর্যাপদের ভাষা যে প্রাচীন বাংলা, এই কথা প্রথম ওডিবিএল গ্রন্থে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রকাশ করেন 1926 সালে। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বইটার নাম। যাই হোক, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইনি বলেছিলেন যে যে চর্যাপদের ভাষা হলো বঙ্গ কামরূপী। এটা বুদ্ধিস্ট মিস্টিক সং, বইটার নাম কি? বুদ্ধিস্ট মিস্টিক সং নামক একটা গ্রন্থ আছে। এই গ্রন্থটায় তিনি বলেন চর্যাপদের ভাষা হলো বঙ্গ কামরূপী। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে চর্যাপদ মূলত কোন ভাষায় রচিত, এই প্রশ্নটা বারবার চাকরি পরীক্ষায় আসে। চর্যাপদ মূলত কোন ভাষায় রচিত? আপনি কি হবে বলেন? চর্যাপদ মূলত কোন ভাষায় রচিত? বলেন, চর্যাপদ মূলত কোন ভাষায় রচিত? দেখেন, প্রলয় পাল স্যার আমাদের সাথে আসছেন, বন্ধু মানুষ, কিছু কইলাম না, সে আমার ডক্টর বানাই দিয়েছে। আমি এখনো ডক্টরের ডিগ্রি লাভ করিনি, আমি পিএইচডি এখনো করিনি। ইচ্ছা আছে পিএইচডি করব বুড়া বয়সে, ঠিক আছে, কিন্তু সে আমাকে অলরেডি ডক্টর বানাই দিছে। যাই হোক, আমরা সবাই জানি যে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী যে বর্তমানে আপনারা জানেন যে অফলাইন অনলাইন দুটোটাই জনপ্রিয়। আমাদের আন্তর্জাতিকের একজন সম্মানিত শিক্ষক প্রলয় পাল স্যার, এই কিন্তু আন্তর্জাতিকের বস, তার একটা ক্লাস করলে আপনারা বুঝে যাবেন। এই যে সেম কিন্তু একটা বই আছে বেশি, এই যে প্রলয় পাল স্যার একটা কিন্তু আন্তর্জাতিক বাংলাদেশ আন্তর্জাতিক ভালো একটা চমকপ্রদ একটা বা সাধারণ জ্ঞানের একটা বই আছে। যাদের কাছে বইটা আছে তারা অবশ্যই জানেন যে স্যার কত সুন্দর কষ্ট করে বইটা লিখেছেন। আচ্ছা, যাই হোক, চর্যাপদ মূলত কোন ভাষায় রচিত? ক নাম্বারে যে অপশনটা দিবে, এই ক নাম্বারের অপশনটা কি? সন্ধ্যা ভাষা। আপনার প্রথমেই দিবে সন্ধ্যা ভাষা অথবা সান্ধ্য ভাষাও দিতে পারে। আমি সান্ধ্য মাইরা দিই। ক নাম্বারে দিল সান্ধ্য ভাষা। খ নাম্বার দিয়ে দিবে বঙ্গকামরূপী। গ নাম্বারে দিল প্রাচীন বাংলা ভাষা। ঘ নাম্বার দিব হিন্দি। দেখেন, তাহলে চর্যাপদ মূলত কোন ভাষায় রচিত? আপনি যদি বাজারে কিছু বই যদি পড়ে দেখেন, তারা কি করেছে, তারা লিখে দিয়েছে চর্যাপদ মূলত সন্ধ্যা ভাষায় রচিত। তারা আবার ব্যাখ্যাও দিছে যে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা। এটা হলো পুরো ভুল তথ্য। এই কথাটা মনে রাখবেন যে চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা কথাটা বলেছিলেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, কিন্তু তার মতামতটা কিন্তু গ্রহণযোগ্য হয়নি। আবার ডক্টর শহীদুল্লাহ বলেছেন বঙ্গকামরূপী, সে তথ্যটা তার মতামত আমরা গ্রহণ করিনি। ডক্টর বিজয়চন্দ্র মজুমদার বলেছিলেন হিন্দি, সে কথাও ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস এবং ডক্টর মাহবুবুল আলম স্যারের বাংলা সাহিত্যের ইতিহাস বইয়ে দেখবেন লেখা আছে চর্যাপদ মূলত প্রাচীন বাংলা ভাষায় রচিত। তাহলে চর্যাপদ মূলত প্রাচীন বাংলা ভাষায় রচিত, অর্থাৎ প্রাচীনকালে কথ্য ভাষাটা যে ব্যবহার করতো মানুষ, ওই ভাষাটাই মূলত এই চর্যাপদ রচিত হয়েছে। সুতরাং আপনি চোখ কান বুঝে টিক দিয়ে চলে আসবেন, চর্যাপদ মূলত প্রাচীন বাংলা ভাষায় রচিত। এরপরে যদি আপনাদের প্রশ্ন আসে যে চর্যাপদ মূলত কোন ভাষায় রচিত, কিছু কিছু চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে এই যেখানে এই প্রাচীন বাংলা ভাষা কথাটা লেখা থাকে না, তা সন্ধ্যা ভাষা, বঙ্গকামরূপী, হিন্দি, আর একটা দেয়া আছে মৈথিলি। তাহলে কি বললো? চর্যাপদ মূলত কোন ভাষায় রচিত। এক্ষেত্রে আপনি কোথায় টিক দিবেন? এবার একটু কমেন্ট করে আমাকে জানান, এখন আপনি কোথায় টিক দিবেন? এখানে প্রশ্ন করা হলো চর্যাপদ মূলত কোন ভাষায় রচিত। অপশনে সন্ধ্যা ভাষাও আছে, বঙ্গকামরূপীও আছে, মৈথিলিও আছে, হিন্দিও আছে। এক্ষেত্রে কিন্তু আপনাকে কনফিউশনে ফেলে দিল। তখন আপনি চোখ কান বুঝে আপনি অবশ্যই সন্ধ্যা ভাষায় বা সান্ধ্য ভাষায় টিক দিয়ে চলে আসবেন। কারণ আমরা জানি ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হলো সান্ধ্য ভাষা, এটাই কিন্তু অবস্থান। তখন আপনি সান্ধ্য ভাষায় টিক দিয়ে চলে আসবেন। যেহেতু এখানে প্রাচীন বাংলা ভাষা নেই, আপনি সন্ধ্যা ভাষায় টিক দিবেন। এরপরও যদি দেখেন যে সন্ধ্যা ভাষা অপশনে নাই, তাহলে চর্যাপদের ভাষা মূলত কি? এখানে দেয়া হলো উড়িয়া।
উড়িয়া, বঙ্গকামরূপী, মৈথিলি, হিন্দি, তখন আপনি বঙ্গকামরূপীতে টিক দিয়ে আসবেন। কারণ আমাদের এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে চর্যাপদের ভাষা কি বঙ্গকামরূপী, একে দেখেন উড়িয়া আছে, হিন্দি আছে, মৈথিলি আছে, সুতরাং এক্ষেত্রে আপনি বঙ্গকামরূপীতে টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? তাহলে আমাদের চর্যাপদের যে ভাষা নিয়ে যে আমাদের যে সমস্যাটা সেটা দূর করে দিলাম আমি। এরপরে দেখেন, এটাগুলো কিন্তু আমার কথা না, আমি কিন্তু ভাই বাংলা একাডেমির বই দেখে দেখে পড়াচ্ছি। আমি বাংলা একাডেমির বইয়ের বাইরে কখনোই পড়াই না। আপনারা জানেন, যারা বিসিএস কনফিডেন্স আমার ক্লাস করেন, সাহিত্যের ক্লাস, যারা ব্যাকরণের ক্লাস করেন, তারা জানেন যে আমি সবসময় বলি যে আমি বাংলা একাডেমির বই এবং পাঠ্যপুস্তক বইয়ের বাইরে কোনো বই ফলো করি না। এখন আমরা যে বিষয়টা শিখব, এই চর্যাপদের ভাষাটা জানলাম। মোট পদকর্তা কতজন, দেখি রাইটার কতজন। এই চর্যাপদের মোট পদকর্তা বা কবির সংখ্যা কতজন? আমরা জানি এই বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধ সহজীয়গণ যে রচনা করলো এই চর্যাপদ, এই যারা চর্যাপদ রচনা করতেন তাদের বলা হতো মহাসিদ্ধ অথবা সিদ্ধ পুরুষ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে যারা চর্যাপদগুলো রচনা করতেন তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো মহাসিদ্ধ অথবা সিদ্ধ পুরুষ। তাহলে এই চর্যাপদের যে পদকর্তা মোট কতজন, একটু ভালো করে খেয়াল রাখেন। চর্যাপদের মোট পদকর্তা অথবা কবি হলেন 24 জন। মনে থাকে যেন, কতজন? কবির 24 জন। এই কথাটা বলেছিলেন কে জানেন? ডক্টর সুকুমার সেন। ডক্টর সুকুমার সেন বলেছিলেন যে চর্যাপদের মোট পদকর্তা অথবা কবির সংখ্যা হলো 24 জন। এখন দেখেন, এটাই কিন্তু যে সাহিত্যিকরা আছে তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই কথাই প্রমাণ করেছেন যে হ্যাঁ, চর্যাপদের মোট পদকর্তা হলো 24 জন। এটাই হলো সর্বজন স্বীকৃত। আমার বইয়ে কিন্তু সুন্দরভাবে দেয়া আছে। এরপর দেখেন, চর্যাপদের মোট পদকর্তা বা কবি হলেন 23 জন। এই কথাটা কে বলছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন? তার মতে হলো চর্যাপদের মোট পদকর্তা হলেন 23 জন। কতজন? 23 জন। এটা মনে থাকে যেন, 23 জন। এখন এই দুইটা নিয়ে হলো একটা কনফিউশন লাগলো যে 24 জন 23 জন, অনেক বই দেয়া আছে মতান্তরে 24 জন। এই মতান্তর টতান্তর কোনো চলবে না। সহজ কথায় পরীক্ষায় প্রশ্ন আসবে চর্যাপদের মোট পদকর্তা কতজন। এটা কিভাবে প্রশ্ন আসতে পারে একটু দেখিয়ে দিচ্ছি। চর্যাপদের মোট পদকর্তা কতজন, এটা পরীক্ষা প্রশ্ন দিবে। ক নাম্বার দিয়ে দিল 24, খ নাম্বার দিয়ে দিল 23, গ নাম্বার দিয়ে দিল 22, গ নাম্বার দিয়ে দিল 20। দেখেন, তাহলে চর্যাপদের মোট পদকর্তা কতজন? আমি কিন্তু আমার বইয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তাহলে আমরা জানি চর্যাপদের মোট পদকর্তা হলো 24 জন। অপশনে 24ও আছে, 23ও আছে। আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এই 24-এ টিক দিয়ে একেবারে চলে আসবেন, একেবারে নির্দ্বিধায় চলে আসবেন 24 জন। এরপর যদি অপশনে দেখেন এই 24 নাই, আছে কত? এখানে দেয়া আছে 26। এখন বললো কি চর্যাপদের মোট পদকর্তা কতজন? যেহেতু অপশনে 24 নাই, কত আছে? 23 জন আছে। কারণ ডক্টর শহীদুল্লাহর মতে চর্যাপদের মোট পদকর্তা কতজন? 23 জন। সেক্ষেত্রে আপনি একেবারে নির্দ্বিধায় আপনি 23-এ টিক দিয়ে চলে আসবেন। তাহলে চর্যাপদের পদকর্তা নিয়ে যে একটা ঝামেলা, সেটাও আমরা জেনে গেলাম। সবাই কি বুঝতে পারতেছেন? দেখেন, এরপরে যেটা আছে, তাহলে হয়ে গেল, কনফিউশন দূর হয়ে গেল। এখন পরীক্ষা আসে পদকর্তা সম্পর্কে জানলাম যে 24 জন আমরা পেয়ে গেলাম পদকর্তা বা কবিদের সংখ্যা আমরা পেয়ে গেলাম 24 জন, এরা চর্যাপদ রচনা করেছেন। এখন আমরা দেখব চর্যাপদের এই যে মোট পদকর্তা 24 জন, তারা মোট কতগুলো পদ লিখেছিলেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদের পদ সংখ্যা একটু দেখি আমরা। চর্যাপদের পদ সংখ্যা, চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অথবা চর্যাপদের মোট গানের সংখ্যা কয়টি। তাহলে চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি? উত্তর হবে 51টি। তা চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি? 51টি। অপশনে যদি 51 না থাকে সেক্ষেত্রে হবে 50টি।
এটা কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে চর্যাপদের মোট গান বা কবিতা ছিল কতটি, বা চর্যাপদের মোট পদ সংখ্যা কতটি, উত্তর হবে 100% 51টি। এরপর যদি অপশনে 51 না থাকে সেক্ষেত্রে আপনি 50-এ টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? তাহলে চর্যাপদের মোট পদ সংখ্যা বা গান কতটি, উত্তর হবে 51টি। অপশনে 51 না থাকলে 50-এ আপনি টিক দিয়ে চলে আসবেন। এটা একটা কনফিউশন প্রশ্ন। আবার উল্লেখ করে দিতে পারে এই 51টি কথাটা কে বলেছেন, এটা কিন্তু ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদ সংখ্যা বা গানের সংখ্যা হলো 51টি। এটা কিন্তু কথাটা বলেছেন সুকুমার সেন, ওটাকেই আমরা ধরে নিয়েছি, সর্বজন স্বীকৃত আর কি। আর যদি উল্লেখ করে দেয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের মোট গান বা কবিতা বা পদ সংখ্যা ছিল কতটি, উত্তর হবে 50টি। এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে চর্যাপদের মোট কতগুলো পদ খুঁজে পাওয়া গেছে। মনে থাকে যেন চর্যাপদের মোট 46.5টি পদ খুঁজে পাওয়া গেছে। পরীক্ষায় প্রশ্ন আরও একভাবে আসতে পারে যে চর্যাপদের পূর্ণ পদ কতগুলো খুঁজে পাওয়া গেছে। তার পূর্ণ পদ খুঁজে পাওয়া গেছে কিন্তু 46টি। আর যদি বলে যে চর্যাপদের মোট কতগুলো পদ খুঁজে পাওয়া গেছে, উত্তর হবে 46.5টি। পরীক্ষা আসে চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। তাহলে চর্যাপদের খণ্ডিত আকারে পাওয়া গেছে কোন পদটি, এই চর্যাপদের খণ্ডিত আকারে পাওয়া গেছে 23 নং পদটি। পরীক্ষায় এটাও আসে যে 23 নং পদটির রচয়িতাকে, এই 23 নং পদটির রচয়িতা হলো ভূসুকুপা। এই ভূসুকুপাই কিন্তু একমাত্র পদকর্তা যিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। পরীক্ষায় প্রশ্ন আসে চর্যার কোন পদকর্তা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, সেটা হলো ভূসুকুপা। মনে থাকে যাবে। এরপরে পরীক্ষায় এই যে প্রশ্ন আমরা দেখলাম খণ্ডিত আকারে পাওয়া গেছে কোনটা, একটা মাত্র পদ, সেটা হলো 23 নং পদটি, রচয়িতাকে ভূসুকুপা। এরপর আসে 24, 25 এবং 48 নং পদ খুঁজে পাওয়া যায়নি। পরীক্ষায় প্রশ্ন আসে চর্যাপদের নিচের কোন পদগুলো খুঁজে পাওয়া যায়নি, সেটা দেখেন। খুঁজে পাওয়া যায়নি 24, 25 এবং 48 নং পদ খুঁজে পাওয়া যায়নি। তাই এই 24 নং পদটা, 25 নং পদটা কে রচনা করেন একটু দেখি আমরা একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি। কাকু, কা দিয়ে মনে রাখবেন কান্নপা, কা দিয়ে কি মনে রাখতে পারি, কান্নপা। ত দিয়ে মনে রাখতে পারি তন্ত্রীপা বা তান্ত্রিপা, তান্ত্রিপা। আর কু দিয়ে মনে রাখতে পারি আমরা কুকুরিপা, কুকুরিপা। তাহলে এই কুকুরিপা তাহলে তন্ত্রিপা। তাহলে চর্যাপদের 24, 25 এবং 48 নং পদ খুঁজে পাওয়া যায়নি, মনে থাকে যাবে। তার চর্যাপদের 24, 25 এবং 48 নং পদটা কি খুঁজে পাওয়া যায় না। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই 24 নং পদটির রচয়িতাকে, এই 24 নং পদটির রচয়িতা হলো কান্নপা। এগুলো কিন্তু বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে। এবং আসতে পারে এই যে ত দিয়ে মনে রাখবেন কি 25 নং পদটির রচয়িতাকে, ত দিয়ে মনে রাখবেন তান্ত্রিপা অথবা তন্ত্রিপা। আর 48 নং পদটা হলো কুকুরিপা, 48 নং পদটা হলো কুকুরিপা। ক্লিয়ার? তাহলে এটা হলো কি কুকুরিপা। এই কুকুরিপাই হলো বাংলা সাহিত্যের একমাত্র লেডিস পদকর্তা। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে বাংলা এই যে চর্যাপদের একমাত্র নারী পদকর্তাকে বা বাংলা সাহিত্যের প্রথম নারী পদকর্তাকে এই কুকুরিপাইকেই বলা হয়। এই কুকুরিপাই কিন্তু বলা হয় বাংলা সাহিত্যের প্রথম নারী পদকর্তা বা নারী কবিও বলা হয় কাকে, এই কুকুরিপাকেই কিন্তু বলা হয়। অনেকে আমরা জানি যে চন্দ্রাবতীকে বলা হয়, কিন্তু যাই হোক কুকুরিপা অপশনে থাকলে কুকুরিপাই কিন্তু দিতে হবে। তাহলে বাংলা সাহিত্যের একমাত্র লেডিস পদকর্তা, প্রথম লেডিস পদকর্তা বা নারী পদকর্তাকে এই কুকুরিপা, মনে থাকে জানো। তাহলে এই 24 নং পট্টিকার কান্নপা, 25 নং পট্টিকার তান্ত্রিপা, 48 নং পট্টিকার কুকুরিপা। অনেকের মনে প্রশ্ন যে স্যার এই প্রত্যেকজন পদকর্তার নামের শেষে পা কেন, প্রত্যেকটা নামের শেষে পা কেন? এই নামের শেষে পা হওয়ার কারণ হলো দেখবেন এটা হলো সম্মান সূচক। আমরা যেমন ডক্টরের ডিগ্রি লাভ করে প্রথমে লাগায় ডক্টর ডক্টর, যারা অ্যাডভোকেট আছেন তারা প্রথমে লাগান অ্যাডভোকেট অমুক নাম দিয়ে দেয় সম্মান সূচক। তেমনি এই যারা চর্যার পদ রচনা করতেন তাদের সম্মান অর্থে তাদের নামের শেষে এই পা যুক্ত করা হলো। এজন্য নাম হলো কি কুকুরিপা,
কত পা আছে? এরকম পা যুক্ত নাম আছে কয়টা? 24 জন এরকম পা যুক্ত নাম আছে 24টা। টোটাল 24টা নাম আছে, এই পা যুক্ত নাম আছে 24টা। এরপরে আমরা যে বিষয়টা আমরা জানবো সেটা হলো কে কতগুলো পদ রচনা করেছেন, এটাও পরীক্ষা আসে। যে চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতা কে? এটা বলেন তো, চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? রচনাকারী কে? তাহলে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনাকারী কে? আমরা সবাই জানি, বলেন তো কে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন? কে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন? কে কেউ পারেন না? চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? কান্নপা। ভেরি গুড। চর্যাপদের সবচেয়ে বেশি পদ বা সর্বাধিক পদকর্তা রচয়িতা হলে কান্নপা। কয়টা পদ রচনা করেছেন? 13টি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কান্নপা মোট কতগুলো পদ রচনা করছেন? মোট 13টি পদ রচনা করেন। তা চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতাকে কান্নপা। এরপরে পরীক্ষায় প্রশ্ন আসে চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? এটাও কিন্তু একবার একটা চাকরি পরীক্ষা আসছিল নন ক্যাডার, যে চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? এবার বলেন, চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? বলেন তো, চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? বলেন, একটু কমেন্ট করে জানান। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? ভূসুকুপা। ভেরি গুড। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা হলেন ভূসুকুপা। ভূসুকুপা। কয়টা? 8টি। দেখেন, এই প্রশ্নগুলো যদি আপনার প্রাইমারি নিয়োগ পরীক্ষা আসে, আপনি কি করবেন বলেন? যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তারা মনে মনে ভাবতেছেন যে 4 থেকে 5টা প্রশ্ন আসে হলো আমাদের সাহিত্য থেকে। আপনি মনে করেন এবছর তো বুয়েট প্রশ্ন করবে প্রাইমারি পরীক্ষা, সাহিত্য থেকে সে যদি 10টা প্রশ্ন ধরে দেয় আপনার কিচ্ছু করার থাকবে না। এবং আপনারা জানেন এবছর কিন্তু প্রাইমারি পরীক্ষা অনার্স মাস্টার্স কিন্তু নিচ্ছে, তার মানে আগের যুগের ইন্টারমিডিয়েট পাশের নাই, কিন্তু আপনাকে বেশিও কিন্তু দিতে পারে সাহিত্য থেকে। ইদানিং কিছু কিছু চাকরি পরীক্ষা আপনি দেখেন, যেমন আমরা কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ে কিছু পরীক্ষা দেখলাম, রেলওয়ে নিয়োগ পরীক্ষা দেখলাম, এইসব পরীক্ষা দেখলাম যে অর্ধেক সাহিত্য থেকে প্রশ্ন করা হয় এবং অর্ধেক ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়। সুতরাং সাবধান, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন সাবধান, বি কেয়ারফুল। আপনারাও কিন্তু সাহিত্যটা একটু ডিপলি পড়বেন। আপনি যতই বাজার থেকে গাইড বই কিনে পড়েন না কেন, আপনি 50-এর উপরে জীবনও পাবেন না। আপনি সে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাজারের যতই কোম্পানি বই বলুক না কেন, আমাদের বই থেকে 100% কমান। ডাহা মিথ্যা কথা। 80টা প্রশ্নের ভিতরে 50 থেকে 60টা প্রশ্ন কমান পড়বে। তার ভিতরে আপনি 50-60 পাইলে জীবনও প্রাইমারি পরীক্ষায় টিকবেন না। আপনি প্রাইমারি পরীক্ষা টিকতে হলে ছেলেদের পেতে হবে 70 আপ, অর্থাৎ 70-72 পেতে হবে। আপনার চাকরিটা পেতে হলে আপনার অবশ্যই 75-72-73 পেতে হবে ছেলেদের। আর মেয়েদের কিন্তু 65-র উপরে পেতে হবে বাধ্যতামূলক। যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের কম পেলেও চলে, কিন্তু মেয়েদেরও কিন্তু 65 থেকে 70-এর ভিতরে থাকা লাগবে মেয়েদের। কারণ আপনি জানেন প্রাইমারি পরীক্ষা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও কিন্তু পরীক্ষা দেয়। সুতরাং বি কেয়ারফুল, প্রাইমারি পরীক্ষার চাকরিটাও যেন হাতছাড়া না হয়ে যায়। সুতরাং বিস্তারিত পড়বেন, বাংলা সাহিত্য অংশটা বিস্তারিত পড়বেন। আপনি পড়াশোনা করবেন বেশি, যেভাবে পরীক্ষা আসবে আপনি পারবেন। এরপর পরীক্ষা আসতে পারে চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে। তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে কে পারেন? চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতার নামটা বলেন। চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে কে পারেন? কেউ পারেন না? চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা হলেন সরহপা। নাম কি? চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা হলেন সরহপা। কয়টি পদ রচনা করেছেন তিনি? মোট 4টি পদ রচনা করেছেন।
পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভূসুকোপা মোট কতটি পদ রচনা করেন? 8টি। আসতে পারে সরহপা মোট কতগুলো পদ রচনা করেন? 4টি। এরপরের প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে কে পারেন? চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে? চতুর্থ কে? এবার খেয়াল করেন চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদকর্তা রচয়িতা ওই যে মনে আছে কুক্কুরিপা, একমাত্র লেডিস পদকর্তা, সেই লেডিস পদকর্তার নাম কি? কুক্কুরিপা। এর রচনা করছে কয়টা? 3টা। আসতে পারে কুক্কুরিপা মোট কতগুলো পদ রচনা করেন? 3টি। এরপরে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে কে? এখানে কিন্তু 3জন ব্যক্তি আছে। কে কে? লুইপা, সবরপা, শান্তিপা। এই 3জন, লুইপা, সবরপা, শান্তিপা। লুইপা, সবরপা আর একটা কি? শান্তিপা। তাহলে লুইপা, সবরপা, শান্তিপা এরা কয়টা? 2টা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে লুইপা মোট কতগুলো পদ রচনা করেন? 2টি। সবরপা মোট কতগুলো পদ রচনা করেন? 2টি। শান্তিপা মোট কতগুলো পদ রচনা করেন? 2টি। অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ রচনা করেন। এরপরে আমার বইয়ে সুন্দর মতো লেখা আছে যে অবশিষ্ট পদকর্তারা সবাই কয়টি? অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ রচনা করেছেন। কয়টা? একটা। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে ধাম্পা মোট কতটি পদ রচনা করেন? একটি। পরীক্ষা যদি আসে বিরূপা মোট কতটি পদ রচনা করেন? উত্তর হবে একটি। তাহলে এভাবে যদি আপনি টেকনিক দিয়ে মনে রাখেন তাহলে পরীক্ষা যেভাবেই ঘুরিয়ে আসুক আপনি কিন্তু পারবেন। বুঝছেন? তাহলে দেখেন অবশিষ্ট পদকর্তা সবাই একটা। তাহলে আপনি মনে রাখবেন যে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? কান্নপা। কয়টি? 13টি। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? ভূসুকোপা। কয়টি? 8টি। চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? সরহপা। কয়টি? 4টি। চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? কুক্কুরিপা। কয়টি পদ? 3টি। এরপরে চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? 3জন, লুইপা, সবরপা, শান্তিপা। লুইপা, সবরপা, শান্তিপা। যদি মনে না থাকে প্রথম অড নেবেন। প্রথম এখানে কি আছে? লু, স, সা। আপনি দেখবেন স, সা, লু, স, সা, লু। এই স দিয়ে মনে রাখবেন কি? সবরপা। সা দিয়ে মনে রাখবেন কি? শান্তিপা। লু দিয়ে মনে রাখবেন লুইপা। এরা প্রত্যেকে 2টা করে পদ রচনা করেছেন। স, সা, লু। মনে রাখবেন কিভাবে? যে চর্যাপদের 2টি পদ রচনা করেছেন স, সা, লু। চর্যাপদের 2টি করে পদ রচনা করেছেন স, সা, লু। স দিয়ে মনে রাখবেন সবরপা, সা দিয়ে মনে রাখবেন শান্তিপা, লু দিয়ে মনে রাখবেন লুইপা। বুঝতে পারলেন সবাই? তাহলে চর্যাপদের আমরা যে এইটা একটা কনফিউশন প্রশ্ন ছিল এটা আমরা জেনে গেলাম চর্যাপদের। এরপরে আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের একটা কথা অনুরোধ, তারা মনে রাখবেন আপনাদের কিন্তু খুঁটিনাটি সব করতে হবে। কারণ কি জানেন? এই চর্যাপদ থেকে একটা প্রশ্ন বিসিএস পরীক্ষায় থাকবে, সুতরাং কোনো মিস করা চলবে না। এটা বিস্তারিত আপনাকে পড়তেই হবে। এই যে চর্যাপদের বিস্তারিত সব পরীক্ষা আসতে পারে যে চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে কে আলোচনা করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে কে আলোচনা করেন? এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ছন্দ প্রকরণ নিয়ে কে আলোচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম কে আলোচনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদে 3টি বর্ণ তালবসা, মূর্ধন্যস্ব, দন্তস্বর মধ্যে কোনো পার্থক্য ছিল না। চর্যাপদে কিন্তু একবচন এবং বহুবচনের মধ্যেও কোনো পার্থক্য ছিল না। এগুলো কিন্তু পড়তে হবে। এরপর চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে কয়টি? 6টি। ওই যে অপনা মাংসে হরিণা বৈরী, মানে হরিণ তার নিজের মাংসের জন্য সে নিজের কাছে নিজের শত্রু। তাহলে চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে কয়টি? 6টি।
এগুলো কিন্তু আপনারা পড়বেন, বিস্তারিত কিন্তু আপনারা পড়বেন। এই কনফিউশন প্রশ্নগুলো যদি আপনারা বিস্তারিত না পড়েন তাহলে কিন্তু আপনারা পারবেন না। পরীক্ষায় প্রশ্ন আসে চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা কিন্তু একবার বিশেষ পরীক্ষা আসছিল যে চর্যাপদ কোন ছন্দে রচিত, তাহলে চর্যাপদ হলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। খেয়াল করেন, এই চর্যাপদ নিয়ে বিস্তারিত আমার বইয়ে পর্যাপ্ত পরিমাণে তথ্য কিন্তু দেয়া আছে। চর্যাপদের আবিষ্কারের প্রেক্ষাপট, চর্যাপদ কেন নেপালে পাওয়া গিয়েছে, এ তথ্যগুলো চর্যাপদের ভাষা নিয়ে সমস্যা, চর্যাপদের পদ নিয়ে সমস্যা, চর্যাপদের আবিষ্কার নিয়ে সমস্যা, এই যে বিষয়গুলো এবং চর্যাপদের যে পদপাঠটা আছে যে উকুরিপা, সবরপা, কান্নপা, এই যে চর্যাপদের আদি কবিকে বা চর্যাপদের প্রাচীন কবিকে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে চর্যাপদের আদি কবিকে অথবা চর্যাপদের প্রাচীন কবিকে, এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন যে চর্যাপদের আদি কবি অথবা চর্যাপদের প্রাচীন কবিকে, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন যে চর্যাপদের আদি কবিকে অথবা প্রাচীন কবিকে। খেয়াল রাখেন, চর্যাপদের আদি কবিকে অথবা চর্যাপদের প্রাচীন কবিকে অথবা বাংলা সাহিত্যের আদি কবিকে অথবা বাংলা সাহিত্যের আদি কবি অথবা বাংলা সাহিত্যের প্রাচীন কবি কে। এই প্রশ্নটা আপনারা অনেক সময় আমাকে করেন, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে যে চর্যাপদের আদি কবি কে অথবা চর্যাপদের প্রাচীন কবি কে অথবা বাংলা সাহিত্যের আদি কবি কে অথবা বাংলা সাহিত্যের প্রাচীন কবি কে। এক কথায় মনে রাখবেন লুইপা, লয়ের শিকারে লু রসই পয়াকারে পা, লুইপা। বেশি কিছু ভাবার টাইম নাই। তাহলে চর্যাপদের আদি কবি কে? লুইপা। চর্যাপদের প্রাচীন কবি কে? লুইপা। বাংলা সাহিত্যের আদি কবি কে? লুইপা। বাংলা সাহিত্যের প্রাচীন কবি কে? লুইপা। এরপরে যদি অপশনে না থাকে লুইপা, সেক্ষেত্রে আপনি সবর পা টিক দিয়ে চলে আসবেন, সবর পা। তার পরীক্ষা যদি আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি কবিকে, উত্তর হবে সবর পা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন কবিকে, সবর পা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবিকে, সবর পা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন কবিকে, এই সবর পা। যদি এই উল্লেখ করা থাকে তাহলে সবর পা টিক দিবেন, আর সবর পা না থাকলে আপনি লুই পাই টিক দিয়ে চলে আসবেন। যদি পরীক্ষায় অপশনে আসে যে বাংলা সাহিত্যের আদি কবিকে অথবা চর্যাপদের আদি কবিকে, আর অপশনে লুই পাও আছে, সবর পাও আছে, আপনি লুই পাই টিক দিয়ে আসবেন। এর ভিতরে অনেক এটা নিয়ে ঝামেলা আছে যে আবার এই লুই পার গুরু কিন্তু ছিল সবর পা, সিনিয়রকে সবর পা, সবর পার ছাত্রকে, সবর পার ছাত্র কিন্তু লুই পা। তারপরও তাকে কেন আদি কবি বলা হয় এই লুই পাকে? এর কারণ একটাই, কারণ আমরা জানি চর্যাপদের প্রথম পদটা যিনি রচনা করেছেন সে হলো লুইপা। কা আ তরুব পঞ্চবিডাল চঞ্চল চিত্তে পৈঠাকাল, এই চর্যাপদের যে প্রথম পদটা লিখেছিলেন তার নাম কি? লুইপা। যেহেতু তিনি প্রথম পদটা লিখেছেন লুইপা, এই জন্য তাকে বাংলা সাহিত্যের আদি কবি অথবা চর্যাপদের আদি কবি বা প্রথম কবি বলা হয়। ঠিক আছে, তাহলে এই কনফিউশন প্রশ্নটা আপনাদের দূর করে দিলাম। এরকম হাজারো প্রশ্ন আমার বইয়ে আছে, দেয়া আছে, কিন্তু হাজারো প্রশ্ন কিন্তু দেয়া আছে। আপনাদের পিডিএফ আমি ক্লাস শেষে দিয়ে দিব। সবাইকে বলি যে বাংলা সাহিত্যের একটা কোর্স আগামীকাল থেকে, আমার বাংলা সাহিত্যের একটা নতুন একটা কোর্স একেবারে শুরু হবে। এই নতুন কোর্সে যারা ভর্তি হবেন, এই কোর্স ফি ছিল 500 টাকা। এই 500 টাকার কোর্স ফি ছিল কত? কোর্স ফি ছিল 500 টাকা। এখন সেখান থেকে 200 টাকা মাইনাস, কত হলো? 300 টাকা। তার মানে এই বাংলা সাহিত্য কোর্সটা আপনি 300 টাকায় করতে পারবেন। আর ব্যাকরণের কোর্সটাও আজকে সিলেবাস নিয়ে আলোচিত হয়েছে, আগামীকাল রাত 9টায়
আপনাদের বাংলা ব্যাকরণ নিয়েও আমি একটা লাইভে আসব। বাংলা অর্থাৎ ধ্বনি বর্ণ নিয়ে, ধ্বনি বর্ণ অক্ষর, আগামীকাল রাত 9টায় একটা লাইভে আসবো। ধ্বনি বর্ণ অক্ষর নিয়ে একটা প্রবলেম, কারণ বাজারে বইয়ে দেয়া এক এক তথ্য। বাজার বইয়ে দেয়া নাসিক্য ধ্বনি আছে 5টা, আসলে নাসিক্য ধ্বনি 3টা। বাজার বইগুলো দেয়া দন্তধ্বনি 5টা, আসলে দন্তধ্বনি তো 4টা। বাজারের বইগুলোতে দেয় স্পর্শধ্বনি 25টা, কিন্তু বর্তমানে স্পর্শধ্বনি হলো 20টি। এই যে কনফিউশন প্রশ্নগুলো নিয়ে আগামীকাল বাংলা ব্যাকরণের উপর আপনাদের একটা ক্লাস নিব প্রথম। এরপর আর আপনাদের আবার অনেক পরে পরে ক্লাসে আগামীকাল একটা আপনাদের বাংলা ব্যাকরণের উপর একটা ফ্রি ক্লাস হবে, অর্থাৎ ধ্বনি, ভাষা, বর্ণ, এগুলো নিয়ে আগামীকাল একটা ক্লাস হবে। এই ক্লাসটা আবার বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়টা নিয়েও একটু ক্লাস দেব, কারণ অনেকেরই কিন্তু এটা সমস্যা, অনেকে টাকা দিয়ে পড়তে পারেন না। যাদের টাকার প্রবলেম আছে তারা দেওয়া কাইন্ডলি কেরিয়ার প্লাস বাংলা ভাষা ও সাহিত্য বইটা কিনবেন। এই বইয়ে হুবহু আমার লেকচার তুলে দেওয়া আছে, পর্যাপ্ত পরিমাণে তথ্য দেওয়া আছে। তাহলে যারা এই যে ভর্তি হতে ইচ্ছুক তারা আমার নাম্বারটা 01755072190, এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে আপনারা কল করতে পারবেন, ভর্তি হতে পারবেন আগামীকাল। অবশ্যই আগামীকাল আপনার সন্ধ্যা 7টার ভিতরে ভর্তিটা আপনারা নিশ্চিত করবেন। বাংলা সাহিত্য কোর্স মাত্র 300 টাকা, আর ব্যাকরণ কোর্সটা কত? 300 টাকা। আবার প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনি 6 মাস পাবেন। প্রত্যেকটা ক্লাস ভিডিও আপনি 6 মাস পর্যন্ত থাকবে, ভিডিও ডিলিট হবে না। এবং আর একটা হলো, আপনারা যখন খুশি তখন ভিডিও ক্লাসগুলো দেখতে পারবেন বা করতে পারবেন, আপনার সুবিধা মতো আপনারা ক্লাসটা করতে পারবেন। যখন খুশি তখন ক্লাসগুলো করতে পারবেন, রিপিট করার সুযোগ আছে। এরপরে আপনারা নবচর্যাপদ, নতুন চর্যাপদ যে আছে, এগুলো নবচর্যাপদ, নতুন চর্যাপদ পিডিএফে আমি দিয়ে দেবো। পিডিএফে সুন্দর মতো দেয়া আছে যে নতুন চর্যাপদ কি, নবচর্যাপদ কি, এগুলো বিস্তারিত আর দীর্ঘায়িত করব না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।